নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমরা খুলেছি নতুন একটি চ্যানেল যার নাম পুতুল পুরাণ। এই চ্যানেলে থাকছে পুরাণ নিয়ে কিছু কথা, আড্ডা, কবিতা, গল্প এবং আরও অনেক কিছু। আপনারা আসুন, চ্যানেলটি ভিজিট করুন এবং কেমন লাগে আপনাদের মতামত জানান। আজকের পরে ফিরে আসি। আজকে আমরা ছবি নিয়ে আলোচনা করছি। এই ছবিটার কনসেপ্টটাই এত অসাধারণ চিন্তাধারা। বাংলা ছবিতে এত অসাধারণ কিছু কাজ হয়ে গেছে যেগুলো একেবারে উন্নত মানের গ্লোবাল ফিল্ম। আজকে সেরকম একটা ছবি নিয়ে কথা বলবো। ছবিটি 1960 সালে 30শে জুন মুক্তি পেয়েছিল। এই ছবির পরিচালক ছিলেন প্রফুল্ল চক্রবর্তী, চিত্রনাট্যকার জ্যোতির্ময় রায়, কাহিনী সুকু সেন, শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন উত্তম কুমার, তরুণ কুমার, বাসবী নন্দী, ছবি বিশ্বাস, কমল মিত্র, ভানু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন শ্যামল মিত্র। আমি তো এখানে রে। তুই তো আচ্ছা বেঈমান, জ্ঞান হারিয়েছিলি, জ্ঞান ফিরিয়ে দিলাম, আমাকে গুলি করতে চাস? প্রথমেই আসি ছবির কনসেপ্টে। ছবির কনসেপ্ট এত অসাধারণ, এত সাবলীল, সহজাত একটা দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়েছিল, সেটা একটা অদ্ভুত ফ্লেভার তৈরি করেছে। একজন বৃত্তবান মানুষ উত্তম কুমার, যার বাড়িতে চুরি করতে আসেন ভানু বন্দ্যোপাধ্যায়, তাকে ভালো করার উদ্দেশ্যে তিনি বলেন যে তুমি চুরি করো না, আমি একজন বড় চোর, তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমায় বড় রকমের চুরি বিদ্যা শিখিয়ে দেবো। ডাকাতি আপনি তারপরে আজবনগরে সেই মহারামের সব জহরত ফহরত। আচ্ছা, নেবো নেবো নেবো। ওঠ। তোর হবে মনে হচ্ছে। ওরে সর্বনাশ, অনেক রাত্রি হয়ে গেছে। কাট 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 কাট। এই কথা বন্ধুদের প্রকাশ করতে গিয়ে নানা রকম বাক বিতণ্ডাতে বন্ধুরা বলে চুরি করাটা আটকানো এক জিনিস আর চুরি করাটা এক জিনিস। উত্তম কুমার বলে ফেলেন যে চুরি করাও সম্ভব। এইরকম একটা বাজি ধরে উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক বাড়িতে চুরি করতে যান। বিশেষত দরজার পেছনে নিজের নামটুকু লিখতে যান এবং সেখানে কমল মিত্রের সঙ্গে দেখা হয় ভানু বন্দ্যোপাধ্যায় আগে থেকেই কমল মিত্রকে চিনতেন এবং কমল মিত্রের সঙ্গে কাজ করতেন। কমল মিত্র কিছু নীতি গরিত কাজের সঙ্গে জড়িত। আপনার বাপ মায়ের আশীর্বাদে আমি মস্ত বড় এক ডাকাতের সাগরেদ হয়েছি। বিলেত ফেরত টাকা লুটিস দিয়ে ডাকাতি করে। আজকে তো এসেছিলাম স্রেফ লুটিস দিতে। কি নামটা? এই নাম তো জানা হয়নি, তবে দরজায় IRN লিখে 7 দিনের মধ্যে ডাকাতি। কমল মিত্র উত্তম কুমারের সঙ্গে দেখা করতে চান, দেখা করেন, কিন্তু উত্তম কুমার কাজ করতে রাজি হন না সেভাবে। তিনি বলেন যে অফিসে গিয়ে ব্যাপারে কথা বলবো, কিন্তু শেষ পর্যন্ত অফিসে যান না। উত্তম কুমারের সঙ্গে আলাপ হয় বাসবী নন্দীর। জানা যায় বাসবী নন্দী কমল মিত্রের কন্যা এবং কমল মিত্র সেই কারণেই উত্তম কুমারকে অপছন্দ করতে শুরু করে এবং শেষে কি হয়, কিভাবে বা তাদের মিল হয়। খুব মজার একটা ছবি হলেও এই ছবিটা একটা সাসপেন্স নিয়ে আসছে পুরো ছবিটাতে, যেখান থেকে কিন্তু উঠতে দিচ্ছে না। তো তোমাকে বলেছিলাম সেই যে ক্যালকাটা মেলে আমাদের দেখা হয়েছিল। ভীষণ ভালো কনসেপ্ট, ভীষণ ভালো গল্প, শখের চোর। এইবার আসি চরিত্রের কথায়। এখানে মোটামুটি যেসব চরিত্রগুলোতে কাজ করা হয়েছে, যে সমস্ত চরিত্রগুলোকে নিয়ে গল্প গড়ে উঠেছে, প্রতিটা চরিত্র আপ টু দ্য মার্ক। মানে আমি যত বাংলা ছবি নিয়ে কাজ করছি দেখতে পাচ্ছি যে এদের প্রতিটা চরিত্র আপ টু দ্য মার্ক হওয়া খুব একটা সহজ কথা নয়। কোনো না কোনো চরিত্র একটু অন্যরকম, একটু এক্সট্রা ড্রামাটিক, এটা হতেই পারে, কিন্তু হচ্ছে না বা হয় না। আজকে সময় করে এলেন বুঝি? যাক, আমার সৌভাগ্য বলতে হবে। ঠাট্টা করছেন তো? অমনি ঠাট্টা মনে করলেন? আচ্ছা, ক্ষমা চাইছি। আচ্ছা, ক্ষমা করা গেল। আপনি বসুন, আমি আসছি। কি চা তো? হ্যাঁ। লাগবে না। বারে, তাও কি কখনো হয়? আজ আপনি আমাদের বাড়িতে প্রথম এলেন, আপনি বসুন। তার কারণ ছিল ডিরেক্টররা ভীষণভাবে সেটা নিয়ে রিসার্চ করতেন। প্রতিটা চরিত্রের
বুনট বা বিন্যাস নিয়ে যেভাবে কাজ করতেন ডিরেক্টররা, তার ফলে চরিত্র সম্পর্কে তাদের জ্ঞান ধারণাটা সম্পূর্ণ ঢুকিয়ে দিতে পারতেন তাদের চরিত্রদের মনে, যার ফলে চরিত্রটা হয়ে উঠত একটা আসল চরিত্র। এরপর ডিরেক্টরদের যে কাজ ছিল ভীষণভাবে সময় দেওয়া একটা চরিত্র তার ইমোশন প্রকাশ করার জন্য, তার আবেগকে প্রকাশ করার জন্য যতটা সময় দরকার ক্যামেরার সামনে সেই সময়টুকু দিতেন, তার ফলে ইমপ্রেশনটা পড়তো দর্শকদের মনে। রিনার মা আর রিনা মানে আমার খুব ইয়ে। ও তাই নাকি? খুব বেকায়দায় পড়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ ভাই সেরকম। আচ্ছা ক্যাশ শট দিলে ভালো হয় এবং সেটা ধরে রাখত। এখানে যারা কাজ করেছেন প্রত্যেকেই প্রথিতযশা মানুষ। তরুণ কুমার, কমল মিত্র, ছবু বিশ্বাস, উত্তম কুমার, বাসবী নন্দী প্রত্যেকেই অসাধারণ কাজ করেছে। ছবি বিশ্বাসকে একটু অন্য ধরনের চরিত্রতে আমরা পাবো, যে ঠিকঠাক মানুষ নন, কোথাও ফাঁকিবাজি আছে তার জীবনে, বললে বিশ্বাস করবেন না। এই ধরনের চরিত্রতে ছবি বিশ্বাসকে দেখা যায় না। এটা আর একটা পাওনা এই ছবির। এইরকম ধরনের একটা চরিত্রে কাজ করেছেন যিনি নিজের স্ত্রীকে নকল হীরের গয়না উপহার দিয়েছেন, এবং সেটা শালা এবং উত্তম কুমার জেনে যান বলে তাদেরকে কিভাবে তিনি তুষ্ট করছেন এবং সেটা থেকে মুক্তি পাচ্ছেন। তুমি এখানে কি করছো? আমি ওকে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়েছিলে কেন? ও নেকলেস রাখছিল তো ওর পায়ের আওয়াজ শুনে আমি ওকে দাঁড়িয়েছি। দাঁড়িয়েছিল? হ্যাঁ। তাহলে তোমরা দুজনে মিলে কাজ করছিলে? হ্যাঁ না না, একটা অদ্ভুত অসাধারণের চরিত্র এবং তার রূপরেখা, এই ধরনের চরিত্রের বিন্যাস ভীষণ কঠিন, এবং ওনার মতো একটা চরিত্র কে দিয়ে এই ধরনের কাজ করানো মানে ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড, রিয়েলি আউটস্ট্যান্ডিং, অসাধারণ চরিত্র। কমল মিত্র যিনি যে কোনো কারণবশত নীতি গর্হিত কাজগুলো করেছেন এবং শেষে গিয়ে তার অনুশোচনা হয় এবং তিনি চলে যান, এবং সেটা কিভাবে হয়, সারা জীবন যিনি এই ধরনের কাজে জড়িত এবং উত্তম কুমারের প্রতি যার এত বিদ্বেষ, সে কিভাবে, কার জন্য, কার ভালোবাসায়, কিসের জন্য তার মনে এই ধরনের পাপবোধ জাগে। আপনি যে মালার বাবা এটা ভাবতে খুব খারাপ লাগে। কাহিনীর রূপরেখা এবং চরিত্রের রূপরেখার সঠিক মিশ্রণের ফলে বাসবী নন্দী, উত্তম কুমারের ডায়লগ ডেলিভারি ওয়াজ আউটস্ট্যান্ডিং। তাদের ডায়লগ এত অসাধারণ মাপের, মানের, এর মধ্যে কোনো ইন্টেলেকচুয়াল ব্যাপার দরকার নেই, কিন্তু একটা ডায়লগ সেটা কতটা গভীর হতে পারে, কতটা তার মূল্যবোধ থাকতে পারে, কতটা সাধারণ সাবলীল হতে পারে, সেই দিকে ভীষণভাবে মন দেওয়া হয়েছে। একটা সামান্য জিনিস এনেছি, আপনাকে নিতে হবে কিন্তু। সে কি? হয়তো ভাবছেন এত অল্প পরিচয়ে। না না, মানে অবশ্য ভাবাটা খুব স্বাভাবিক। দেখুন, প্রশ্ন সেটা নয়, আমার দিক থেকে তো অসুবিধার কারণ থাকতে পারে। পরিচালক অসাধারণ কাজ করেছেন। প্রফুল্ল চক্রবর্তীকে সশ্রদ্ধ প্রণাম যে এই রকম ধরনের একটা কাহিনী তিনি বেছেছেন এবং কাজ করেছেন, এবং প্রতিটা চরিত্রের সঠিক বিন্যাস করেছেন। পরিচালনার কথা কিছুটা বলেই দিলাম, এবার পরিচালনার কথায় আসি। প্রতিটা চরিত্রের যে ওঠা পড়া, তার ইমোশনের জন্য প্রচুর স্পেস দেওয়া হয়েছে। নিজে শুধু চরিত্রটাকে ডিজাইন করে ছেড়ে দিলাম তা নয়, ক্যামেরার একটা ভূমিকা আছে। ক্যামেরা এই চরিত্রের পরিস্ফুটনকে ধরে। বাড়িতে একটা উৎসব, 5 জন অতিথিরা এসেছেন, তাদের মাঝখানে একটা ঝুটো হীরের হার নিয়ে হইচই করবো। তুমি কি বলতে চাও? কি যাক, যা আবার হয়ে গেছে, আমি কাউকে কিছু বলবো না। যাও যাও, যাই বাবা, দিদিকে ডেকে নিয়ে আসি। দিদিকে ডেকে নিয়ে দিদি এখানে এসে কি করবে? তুমি এখানে কি করছো? আমি যা করছিলাম তাই করছিলাম। যাই বাবা, দিদিকে ডেকে না।
একটা মানুষের কান্নাটা আসছে এবং আস্তে আস্তে কান্নায় ভেঙে পড়ছেন, এই পুরো জার্নিটাকে ধরা, দুঃখটাকে অনুভব করা, তার কান্না আসা এবং কেঁদে ফেলা, পুরো ব্যাপারটাকে যদি দর্শকের সামনে নিয়ে আসা না যায়, তাহলে দর্শক কিন্তু একাত্ম হতে পারবে না চরিত্রের সাথে, যার ফলে সেখানে ইম্প্যাক্ট বা প্রভাবটা কিন্তু সেই মানের হবে না। সেই জন্য কিন্তু এখানে পরিচালক যথেষ্ট সময় দিয়েছেন প্রতিটা চরিত্রকে, সময় দিয়ে 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 তাদের আবেগগুলো যতটুকু দরকার ছিল ঠিক ততটুকু আবেগ নিয়ে তিনি পরিস্ফুটন ঘটিয়েছেন এবং সেগুলো ক্যামেরায় বন্দি করেছেন, যার ফলে পুরো গল্পটা এবং পুরো গল্পের রূপরেখাটা এত অসাধারণভাবে গেছে। আপনাকে বলেছিল, আপনি ভুলে গেছেন কি? যে আমি বেশ কিছুদিন স্টোনস নিয়ে চর্চা করেছি। তাই তো না না, এ ব্যাপার দিদিকে জানাতেই হবে। আচ্ছা তুমি বলো ইন্দ্র, যা হয়ে গেছে তা হয়ে গেছে, ও নিয়ে শুধু শুধু হইচই করা, একটা গোলমাল করা কি উচিত? ও দিদি যদি জানতে পারে তাহলে আমার লাইফটা হেল্প করবে না। সত্যি তো। না না, ওই বলুক না ওর কি চাই। সারা ছবিতে জানা যাচ্ছে না যে এই বিদ্বেষটা, কমল মিত্রের বিদ্বেষটা কেন উত্তম কুমারের প্রতি হয়ে রয়েছে, যেখানে তিনি নিজেও এরকম একটা বাজে কাজের সঙ্গে জড়িত। এটা একটা দারুণ একটা সাসপেন্স তৈরি করছে পুরো ছবিটাতে। দৃশ্যপট চেঞ্জ হয়েছে ভীষণ মাত্রা রেখে, প্রতিটা দৃশ্য একইভাবে সমানভাবে সময় নিয়ে 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 গঠন করা হয়েছে, পরপর দৃশ্য পরিবর্তন এবং ঘটনার পরিবর্তন সুন্দরভাবে সাজানোর ফলে সিনেমাটা এই পর্যায়ে গেছে। না এই বীরপুরুষ, হ্যাঁ ওরকম করে হবে না। হবে না না ইন্দ্র, ও নৌকোতে জামা যাবার কথা ছিল। আরে কথা তো অনেক কিছু থাকে, তুমি ওইখানে অপেক্ষা করো, আমি আসছি। এটা একটা অনবদ্য ছবি, আপনারা এটা ইউটিউবে পেয়ে যাবেন, অবশ্যই দেখুন। শখের চোর। আবার আসবো আগামী পর্বে, আবার কথা হবে কিছু মানুষ বা কিছু ছবি নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন, নমস্কার।